নমস্কার দর্শক, এক অবাক করা দৃশ্য। 12 মাসি আম গাছে এত পরিমাণে গুটি। এই দেখুন, জুন এবং জুলাই মাসে 12 মাসি গাছে মুকুল আসে। আমার গাছেও এসেছে, একটি দুটো নয়, প্রচুর পরিমাণে। এইটুকু একটি গাছে যতটা ডগা ঠিক ততটাই মুকুল। এই যে অবস্থা, এই অবস্থাতে কিন্তু ভালো মানের যত্নের প্রয়োজন, কারণ এই সমস্ত মুকুল থেকে আমাকে আম নিতে হবে। আর যেহেতু মুকুলগুলো ফুটে গিয়েছে, মুকুল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র আমের দানা সৃষ্টি হয়ে গিয়েছে, তাই যত্নটা এখন থেকেই করতে হবে। আর এখনকার যত্ন যদি সঠিক হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আম গাছগুলো পুরা বর্ষায় আমে ভরিয়ে রাখবে। তো দর্শক, আমি এই সময় কি ব্যবহার করব, কি ব্যবহার করে আমি ভালো পরিমাণে আমের ফলন পাই, আপনারা কি ব্যবহার করতে পারেন, সেই সব নিয়েই থাকবে আজকের ভিডিও। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। প্রথমে আমি কয়েকটি জিনিস এখানে স্প্রে করব। দর্শক, স্প্রে করব এই কারণে যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলো দেখতে পাচ্ছেন, এরা যেন গাছে লেগে থাকতে পারে। তাহলে প্রথমে আমাদের চিকিৎসা সারতে হবে। যে সমস্যাগুলো মুকুলকে ঝরিয়ে দেয় বা আমার এই আমের ক্ষুদ্র ক্ষুদ্র গুটিগুলোকে ঝরিয়ে দেবে, তাদেরকে গাছ থেকে আগে বিদায় করতে হবে। যাই হোক, যে সকল সমস্যা মুকুলকে বা ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকে ঝরিয়ে দেয়, এর মধ্যে প্রথমটি হচ্ছে ছত্রাকের সমস্যা। দর্শক, জুন এবং জুলাই মাস, এখন কিন্তু বর্ষা চলছে। বর্ষার শেষেতে আবহাওয়া, অতিবৃষ্টি বা কখনো রোদ কখনো বৃষ্টি, এই যে আবহাওয়া, এই আবহাওয়ায় কিন্তু আমের গুটির প্রচুর ক্ষতি হয়ে থাকে। বিশেষ করে যাদের গাছে এখন মুকুল এসেছে বা ছোট ছোট ফলগুলো রয়েছে, ফলগুলো এসেছে 12 মাসি গাছে, তারা জানবেন এটি। যাই হোক, তাহলে ছত্রাকনাশক এবং কীটনাশক কিন্তু আমাকে এখন স্প্রে করতেই হবে। এদিকটাতে আসুন। এই যে এই মুকুলের ছড়াটি, এটি এসেছে কয়েকদিন আগে, এগুলো একটু পরে, ঠিক আছে। তো যখন মুকুলগুলো ফুটতে শুরু করেছে, আমি তো কীটনাশক স্প্রে করিনি, ছত্রাকনাশকও স্প্রে করা হয়নি। এই দেখুন, এই যে মুকুলগুলো কালো হয়ে পুড়ে গিয়েছে, ঠিক আছে। এমন কিন্তু কালো হয়ে পুড়ে যাবে, ধরলে দেখবেন খসে চলে আসবে, আর ফলগুলো যে হলুদ হয়ে আসবে। এগুলো কিন্তু বেশিরভাগই ছত্রাকের কাজ। তারপর রয়েছে কীটের কাজ, খোপার পোকা, চোষক পোকা, বিভিন্ন প্রকার মাইটস। এরা কিন্তু গাছে এখন আষ্টে পিষ্টে থাকবে, কারণ গাছের এখন ফুল নিয়ে আসার সময় বা ফুল ফুটে যাওয়ার সময়, তাই তারা ঘোরাঘুরি একটু বেশি করবে। আর চোষক পোকা যখন মুকুলগুলোকে বা ক্ষুদ্র ফলগুলোকে চুষে নষ্ট করে দেবে, তখনই হলুদ হয়ে এরা ঝরে যাবে। তো দর্শক, ঝরতে দিব না, আমি এখানে কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়ে যত্ন শুরু করব। এই অবস্থাতে যেসব কীটনাশক আপনারা স্প্রে করতে পারবেন, এর মধ্যে একটি হচ্ছে টাফগর, ব্যবহার করতে পারেন রোগার। টাফগর, রোগার, যারা জৈব পদ্ধতিতে চাষ করেন তারা নিম তেলও স্প্রে করতে পারবেন, কাকাও স্প্রে করতে পারবেন। কারণ দর্শক, যেহেতু ক্ষুদ্র এই ফলগুলো খুবই সেন্সিটিভ, এখানে নর্মাল ডোজের কীটনাশক স্প্রে করতে হবে বা নর্মাল পাওয়ারে স্প্রে করতে হবে, ঠিক আছে। এবার যাদের কাছে টাফগর, রোগার নেই বা জৈব করেন না, আপনারা ইমিডাক্লোরোপিড কীটনাশকও স্প্রে করতে পারবেন। সেক্ষেত্রে ডোজটি হবে আধা, মানে অন্য সময় আমরা যে পরিমাণে ব্যবহার করতাম, এখন তার অর্ধেক পরিমাণে করব। তাহলে ধরুন আমি এই টাফগর ব্যবহার করব, সেক্ষেত্রে আমার ডোজটি হবে 1 লিটার জলে মাত্র 1 ml, ঠিক আছে। তাহলে 1 ml আমি টাফগর নিয়ে নিলাম, সেই সঙ্গে একটি ছত্রাকনাশক নেব। এই অবস্থাতে যে ছত্রাকনাশকটি ভালো কাজ করে, মানে আমি যেটি ব্যবহার করব সেটা হচ্ছে অ্যান্ট্রাকোল। দর্শক, অ্যান্ট্রাকোল ছত্রাকনাশকের সঙ্গে সঙ্গে ভালো জিঙ্কের পরিমাণ রয়েছে, ঠিক আছে। এটা একটি কন্টাক্ট ছত্রাকনাশক, এর সংস্পর্শে এলে কিন্তু ছত্রাকগুলো নষ্ট হয়ে যাবে। আমাদের এই যে দানাগুলো রয়েছে না, এরা কিন্তু সুস্থ এবং সবল থাকবে, সতেজ থাকবে। তাহলে ধরুন আপনি যদি অ্যান্ট্রাকোলই ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি 1 গ্রাম নিয়ে নেবেন মাত্র। 1 লিটার জলে 1 গ্রাম অ্যান্ট্রাকোল, 1 গ্রাম রোগার বা টাফগর একত্রে গুলে আপনি সন্ধ্যার আগে আগে গাছে স্প্রে করে দিন। এবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্যাটা আরেকটু প্রবল, মানে এই যে মুকুল যে পচে যাওয়া বা ক্ষুদ্র ক্ষুদ্র গুটিগুলো পচে যাওয়ার পরিমাণটা একটু বেশি। সেক্ষেত্রে আপনারা স্প্রিন্ট ব্যবহার করতে পারেন। স্প্রিন্ট হচ্ছে কন্টাক্ট এবং সিস্টেমিক ছত্রাকনাশক।
ঠিক আছে, স্প্রিন্ট একই রকম সাপ হতে পারে, মেন সার হতে পারে, ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ডোজ কিন্তু হবে সেই 1 গ্রাম। ঠিক আছে, এর সঙ্গে একটি কীটনাশক মিশিয়ে আপনারা স্প্রে করে দিন। তো মোটামুটি 10 দিনের ব্যবধান রাখবেন আপনারা। 10 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করতে পারলেই কিন্তু গাছ থেকে সব ধরনের কীট বিদায় নেবে এবং এই ক্ষুদ্র গুটিগুলোকে পচিয়ে যে তুলছে ছত্রাকগুলো, তারাও কিন্তু বিদায় নেবে। আমাদের গুটি সুস্থ এবং সতেজ থাকবে আর দ্রুততার সঙ্গে বাড়তে শুরু করবে। 2 নম্বর হচ্ছে আমের মুকুলকে এবং এই পাতাগুলোকে গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। যদি পাতা পোড়ার সমস্যা দেখেন বা পাতা হলুদ ভাব দেখেন, কোনো একটি শাখা শুকিয়ে আসছে, হলুদ হয়ে যাচ্ছে, অসুস্থ মনে হয়, তবে কিন্তু বুঝতে হবে যে আমাদের গাছের শিকড়ের সমস্যা রয়েছে। তখন শিকড়ের চিকিৎসাও সারতে হবে। কারণ কোনো কারণে যদি এখন শিকড়টা ড্যামেজ হয়ে আসে বা একটু সমস্যা দেখা যায়, এই ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলোকে কিন্তু ওরা ঝরিয়ে দেবে। কারণ বর্ষাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টির ফলে কিন্তু শিকড় ড্যামেজ হয়েই আসে। আর এখন যদি ড্যামেজ দেখা যায়, পরবর্তী ড্যামেজ বাড়বে, মুকুলগুলো ঝরে যাবে বা গুটিগুলো ঝরে যাবে। যদি আমাদের গাছে পাতা পোড়ার সমস্যা চলেই আসে, সেক্ষেত্রে আমরা 2 থেকে 3টি জিনিস ব্যবহার করতে পারবো, এই গুটি থাকা অবস্থায় ব্যবহার করতে পারবো। প্রথমটি হচ্ছে একটি ছত্রাকনাশক ব্লাইটক্স, টর মাটিতে গুলে ব্যবহার করে দেব। দ্বিতীয় উপাদান হচ্ছে অল্প একটু হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড গোলা জল টর মাটিতে দিয়ে দেব। আজকে আপনি ব্লাইটক্স ব্যবহার করুন, তার 7 থেকে 10 দিন পর হিউমিক অ্যাসিড গোলা জল ব্যবহার করে দিন। ঠিক আছে। আর 3 নম্বর উপাদান হচ্ছে আপনি অল্প একটু চুন জল ব্যবহার করতে পারেন। ঠিক আছে, চুন জল ব্যবহার করলেও 1 লিটার জলে মাত্র 2 গ্রামই ব্যবহার করবেন, পান খাওয়ার চুন। দর্শক, 7 দিনের ডিফারেন্সে পর্যায়ক্রমে এই উপাদানগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন 20-25 দিনের ব্যবধানে 2 বার, সেক্ষেত্রে পাতা পোড়ার সমস্যা আসবে না। কারণ এখন কিন্তু গাছের শিকড়ের সমস্যাটা সারানো খুব প্রয়োজন। এই সমস্ত ফলকে আমরা ধরে রাখতে চাই, এই সমস্ত ফলগুলোকে বাড়িয়ে নিতে চাই। 3 নম্বরে হচ্ছে এই অবস্থাতে গাছের কয়েকটি বিশেষ পুষ্টি মৌলের প্রয়োজন, যারা গুটিগুলোকে ধরে রাখবে, বাড়িয়ে নেবে, গাছকে সুস্থ এবং সতেজ রাখবে। ঠিক আছে, এর মধ্যে একটি হচ্ছে বোরন। বোরন 20% হিসাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং টবের মাটিতে অল্প একটু এনপিকে ব্যবহার করতে পারি, যেখানে পটাশিয়াম থাকবে এবং ফসফরাস থাকবে, থাকবে অল্প একটু ক্যালসিয়াম। পাতার কালার দেখে, বিবর্ণ ভাব দেখে আমরা ব্যবহার করতে পারি অনুখাদ্য। তো দর্শক, চলুন দেখে নেওয়া যাক আমি এখন কি কি ব্যবহার করব। আমি নিয়েছি হাড় গরু, অল্প একটু হাড় গরু আমি দিয়ে দেব। একটি 20 ইঞ্চি টব, আমার টবটি 20 ইঞ্চি, 20 ইঞ্চি টবে আমি 20 গ্রামই ব্যবহার করব। 10 গ্রাম পরিমাণ জৈব দানা অনুখাদ্য। জৈব দানা অনুখাদ্য কৃষি পণ্যের দোকানে পাওয়া যায়, অনলাইন থেকেও আপনারা পারচেস করতে পারেন। ঠিক আছে, মাত্র 10 গ্রাম। যারা এক্সট্রা হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন, যারা করবেন না এর সঙ্গে 2-2.5 গ্রাম ব্যবহার করতে পারবেন। আর আমি ব্যবহার করব অল্প একটু গোবর সার, মোটামুটি 20 ইঞ্চি টবের মধ্যে 3 মুঠি পরিমাণ। ঠিক আছে, গোবর সার এমনিতে কিন্তু একটি মিশ্র সারের মতো। তো আপনারা ভাববেন যে এখন তো নাইট্রোজেন ও এক্সেস দেওয়া যাবে না, কিন্তু 3 মুঠি গোবর সার দিলে কোনো ক্ষতি হবে না। আমি ব্যবহার করব অল্প একটু পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাদ্য। এটা হচ্ছে 005234, 20 ইঞ্চি টবের মধ্যে মাত্র 5 থেকে 7 গ্রাম। সর্বশেষ আমার ব্যবহৃত উপাদানটি হবে বোরন 20%, মাত্র 2 গ্রাম। তো দর্শক, চলুন এবার দেখে নেওয়া যাক খাবারটি কীভাবে ব্যবহার করব, কী পদ্ধতিতে ব্যবহার করব। আমি এখানে আনুমানিক 3 মুঠি গোবর সার নিয়েছি। যাদের হাতে গোবর সার রয়েছে দেবেন, নয়তো আপনারা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। পাতা পচা সার অল্প একটু দেওয়া যায়। ঠিক আছে, এবার এর সঙ্গে আমি মিশাবো আমার এই জৈব দানা অনুখাদ্যটি 10 গ্রাম। আইডিয়া করে নেবেন, জৈব উপাদান তো 2 গ্রাম বেশি হলে সমস্যা করবে না। তারপর এবার নেব এটি। জলে একটু ভিজে গেছে, তো জন্য দলা পাকিয়ে গিয়েছে। এটা খুব ভালো মানের একটি সার, বোরন 20%। এখানে আছে হাড় গরু, হিউমিক অ্যাসিড মাত্র 2 গ্রাম। এবার বাদ রইল এপসম সল্ট এবং ক্যালসিয়াম। দর্শক,
আমার কাছে পাতার কোয়ালিটি যথেষ্ট ভালো। তো আমি অ্যাপসম সল্ট ব্যবহার করব 7 দিন পর। আর ক্যালসিয়াম নাইট্রেট বা ক্যালসিয়াম জাতীয় খাবার যদি আপনারা ব্যবহার করতে চান 5-7 দিন পরে এক্সট্রা ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি যে উপাদানগুলো ব্যবহার করছি সেখানে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। যেমন এই ফার্টিলাইজার, এটি হচ্ছে সিউড থেকে তৈরি অনুখাদ্য। এখানে ফসফরাস, সালফার এবং ক্যালসিয়াম রয়েছে। এই উপাদানটি ব্যবহার করেছি এবং আমি হাড় গরু ব্যবহার করেছি। হাড় গরুর মধ্যে ফসফরাসের সঙ্গে ভালো মাত্রায় ক্যালসিয়াম রয়েছে, ঠিক আছে। আর এপসম সল্ট যেহেতু পাতার কালার অনেকটা নিয়ন্ত্রণ করে, গাছকে সবুজ রাখে, সতেজ রাখে, তাই উপাদানটি আমি একটু পরে ব্যবহার করব। তো যাই হোক, আপনারা পরে ব্যবহার করবেন। এবার ভালো করে মিশ্রণটি ভালো করে মিশে টবের মাটি অল্প একটু কুচিয়ে শিকড় না কেটে ব্যবহার করে দেব। বেশি খোঁচাতে যাবেন না, এখন গাছে ক্ষুদ্র ক্ষুদ্র ফল রয়েছে। বেশি খোঁচালে শিকড় কেটে যাবে, গাছ একটি স্ট্রেসের মধ্যে চলে যাবে, ফলকে ঝরিয়ে দেবে। আর যারা মুকুল আসার আগে খাবার ব্যবহার করেছেন খেয়াল রাখবেন, মুকুল আসার আগে মানে অন্তত পক্ষে 15 দিন বা 20 দিন আগে খাবার ব্যবহার করেছেন তারা খাবার ব্যবহার করবেন না। এখন ফলগুলোকে আরেকটু বড় হতে দিন, তারপর ব্যবহার করবেন, ঠিক আছে। আমি কিন্তু ব্যবহার করিনি, তাই আমি ব্যবহার করব। ঠিক আছে, এবার দিয়ে দিলাম। ইচ্ছে করলে অল্প একটু মাটি চাপা দিয়ে রাখা যায়, পরে জল দেওয়া যাবে। 4 নম্বর হচ্ছে আমরা কয়েকটি উপাদান এবার স্প্রে করতে পারবো। দেখুন, প্রথম আমরা চিকিৎসা করেছি, সেই জন্য আমরা কিন্তু বিভিন্ন উপাদান ব্যবহার করেছি, ছত্রাকনাশক, কীটনাশক, ঠিক আছে, শিকড় চিকিৎসা করেছি, খাবার দিয়েছি, গাছ এখন সুস্থ। এখন এই সমস্ত ফলকে বাড়িয়ে নেওয়ার জন্য বা ফলের গুটিগুলো যখন আরেকটু বড় হয়ে যাবে, মোটামুটি মটর দানা আকার ছাড়িয়ে যাবে, তখন কিন্তু বিশেষ একটি হরমোন এখানে স্প্রে করতে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে প্ল্যানোফিক্স। যদি হাতে থাকে স্প্রে করবেন। 12 মাসি গাছের একটা দোষ আছে, সেটা হচ্ছে যে আমরা তো গাছ বসাই, সেই গাছে কিন্তু 12 মাস আম হয় না। অনেকের কমপ্লেন থাকে যে মুকুল এসেছিল, মুকুল ঝরে গিয়েছে, 12 মাসি আম 12 মাস হয় না। এটা কিন্তু ভুল কথা। যদি আমাদের যত্ন সঠিক হয়, 12 মাসি গাছে বছরে 3 বার আম হয়, ঠিক আছে। তাহলে একবার আম হতে, সেটা পরিপক্ক হতে 4 মাস সময় লেগেই যায়। 3-4 12 মাস, 3 বার আম হয়। দেখুন, এত সুন্দর মুকুলগুলো রয়েছে, এসেছে। যদি আমরা তার যত্নটা সঠিকভাবে করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আম হবেই হবে। যদি আমাদের গাছের গুটি ঝরা প্রবল হয়ে যায়, কোনোভাবে গুটি ঝরা ব্রেক করা না যায়, সেক্ষেত্রে বুঝতে হবে যে পটাশিয়ামের ঘাটতি রয়েছে এবং বোরনের ঘাটতি রয়েছে। দর্শক, আমরা পটাশিয়ামযুক্ত খাদ্য গাছে স্প্রেও করতে পারি। যেই পটাশিয়াম খাদ্যটি এখন আমি টবের মাটিতে দিলাম, সেই 005234 1 লিটার জলে 3 গ্রাম করে গুলে যখন আমের দানাগুলো এমন হয়ে যাবে, তখন কিন্তু গাছে স্প্রে করা যায় 10 দিনের ব্যবধানে 2 বার, ঠিক আছে। আর যখন মটর দানার মতো হয়ে যাবে, তখন আমরা প্ল্যানোফিক্স ব্যবহার করব 1 লিটার জলে মাত্র 5 ফোঁটা, 10 দিনের ব্যবধানে মাত্র 2 বার, ঠিক আছে। এই যত্ন করে আমি কিন্তু সাকসেস। আপনারা করে দেখুন, 12 মাসি গাছে যথেষ্ট পরিমাণে গুটি দাঁড়িয়ে যাবে, যথেষ্ট পরিমাণে আম হবেই হবে। দেখুন, গাছটি দেখাচ্ছি ভালো করে, কত বড় গাছটি। বেশি হাইট হয় না এই গাছগুলো, 5 ভ্যারাইটি গাছ তো। এ মোটামুটি 4 ফিটের মতো হাইট হয়েছে। মুকুলের সংখ্যা 20+। তাহলে একটি মুকুল থেকে যদি 2টো করে আম দাঁড়িয়ে যায়, এইটুকু গাছে 40+ আম দাঁড়িয়ে যাবে, যাকে আমরা ভালো ফলন বলতে পারি, ঠিক আছে। এই যত্ন করে আমি সাকসেস, তাই আজকের ভিডিওতে সেসবই শেয়ার করলাম। সর্বশেষে হচ্ছে, এখন তো বর্ষাকাল, প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, তাই আমাদের কিন্তু ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে হবে। যখন মাটি কিছুটা শুকিয়ে আসবে, তখন আমরা জল দেব। যদি পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়ে যায়, জল দেব না। আর টবের ড্রেনেজ সিস্টেমটি এমন করতে হবে যেন এক্সেস জল টবের মাটিতে জমে থাকতে না পারে। এক্সেস জল যদি টবের মাটিতে জমে যায় কোনো কারণে, পাতাতে সমস্যা দেখা যাবে, পাতা পুড়তে শুরু করবে, শিকড়ে সমস্যা আসবে। আর এক্সেস জলের কারণে কিন্তু ফলগুলো ঝরে যাবে। তাই যারা 12 মাসি আম গাছ করেছেন, 2-4টে গাছ রয়েছে দেশি বিদেশি খুব দামি দামি গাছগুলো, তারা টবের ড্রেনেজ সিস্টেমটি একটু ভালো করে তারপরে গাছটি বসাবেন। দেখবেন সেই টবের গাছের ফল ঝরার প্রবণতা অনেক কমেছে, আম গাছের পাতা পোড়ার সমস্যা একদম আসবে না। আর থাই ভ্যারাইটির এই গাছগুলোর যে আমগুলো হয় না,
বিভিন্ন ভিডিও ক্লিপে সেসব দেখে থাকবেন। খেতে খুব সুস্বাদু হয়। আমাদের দেশীয় ভ্যারাইটি যতটা টেস্টি, এই আমগুলো তার থেকেও ভালো। আর যেহেতু আমরা ছাদ বাগানি, যদি 12 মাস আম পাই, সেক্ষেত্রে সেই সমস্ত প্রজাতির গাছ লাগানো খুব প্রয়োজন কিন্তু। তো ধন্যবাদ দর্শক। আম চাষ নিয়ে প্রচুর ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন, চাষবাসটা একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।